নমস্কার, দ্রোনাজের ইউটিউব ক্লাসে স্বাগত। আমাদের আজকের বিষয় হচ্ছে প্রাইমারি টেট পরীক্ষার জীববিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত কিছু আলোচনা। আমরা এর আগের ক্লাসগুলোতে এই বিষয় নিয়ে ক্লাসগুলো যেগুলো করেছিলাম, সেগুলোতে আমরা কিছু টপিক ধরে নির্দিষ্ট কোনো টপিক ধরে আলোচনা করেছিলাম। নির্দিষ্ট কিছুটা আমরা নিউট্রিশনের কিছু পার্ট, কিছু পুষ্টি কিছু অংশ করেছি আমরা ক্লাস। আমরা পরিবেশবিদ্যা কিছু পার্ট ক্লাস করেছি। আমরা ভ্যাকসিনের কিছু ক্লাস আগে দেখেছিলাম, ভ্যাকসিন নিয়ে বা ভাইরাস ব্যাকটেরিয়া কিছু আমি ক্লাস করিয়েছিলাম। তো আজকে ক্লাসটা একটু অন্যরকম না করে একটু একটু অন্যরকম ক্লাস নেবো আজকে। আজকে আমরা একটু প্র্যাকটিস করব যে এই যে আমরা জীববিজ্ঞান পড়ছি বা এই যে পরিবেশ পড়ছি, আমরা ইভিএস পড়ছি আমাদের টেটের জন্যে, এইখান থেকে ঠিক কিভাবে প্রশ্নগুলো আসে, ঠিক কিভাবে প্রশ্নগুলো এখানে আসে আমাদের এই সেন্ট্রাল টেট। আমার কাছে মনলি সেন্ট্রাল টেটটাকে সি টেটটাকেই ফলো করছি, ওই প্যাটার্নটাকেই যেহেতু ফলো করা হয়, ওই প্যাটার্নটাকে ফলো করে আমরা সেই সেন্ট্রাল টেটের কিছু প্রশ্নকে ধরে আলোচনা করব। এই জীববিজ্ঞান এবং পরিবেশের থেকে যে প্রশ্নগুলো আমরা সেন্ট্রাল টেটের যে পেপার ওয়ানটাতে যেটা আসে, পেপার এ গ্রুপ এটাতে আসে, এটা সেইখান থেকে কিছু প্রশ্ন আমরা আলোচনা করছি। ঠিক আছে? তার ফলে আমাদের কিন্তু তাহলে একটু প্র্যাকটিস হয়ে যাবে এবং আমাদের একটু আইডিয়া হয়ে যাবে কি ধরনের প্রশ্ন এখান থেকে আমরা আশা করতে পারি। শুরু করা যাক। আচ্ছা, বলছে এটা খুব সোজা প্রশ্ন প্রথমটাই। বলছে প্রধানত নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস এফেক্ট ঘটিয়ে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী? আচ্ছা, এমনি প্রশ্নটা খুব সোজা। তোমরা অনেকেই হয়তো উত্তর পারবে এটা অপশন থেকে। নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার, অক্সিজেন, চারটে অপশন রয়েছে। আমরা এটাকে অ্যান্সার কিন্তু সহজেই জানি, আমরা সবাই কার্বন ডাইঅক্সাইডই করবো আশা করি। অপশন খ আমরা উত্তর করব, অপশন খ কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এটা মনে রাখতে হবে, এই প্রশ্নটা দুভাবে আসতে পারে। এখানে আমরা চেয়েছি কি নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস এফেক্ট ঘটিয়ে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী প্রধানত বলেছে। মানে এখানে আমি পরিমাণের দিক থেকে ধরছি, কন্ট্রিবিউশনের দিক থেকে ধরছি। এই গ্যাসগুলোর মধ্যে এর মধ্যে সালফারটা কন্ট্রিবিউট করে না বা অক্সিজেনটা কন্ট্রিবিউট করে না। এর মধ্যে কোনোটাই অ্যাকচুয়ালি করে না, একমাত্র কার্বন ডাইঅক্সাইড ছাড়া কোনোটাই কন্ট্রিবিউট করে না। কিন্তু আরও বেশ কার্বন ডাইঅক্সাইড ছাড়া অন্য গ্যাসও তো আছে। যেমন তোমার আমাদের মিথেন গ্যাস কন্ট্রিবিউট করে গ্রিনহাউস এফেক্টে, ওজোন করে, ঠিক আছে, জলীয় বাষ্প করে, নাইট্রাস অক্সাইড করে। তো আমার কিন্তু অপশন অন্য নামগুলো থাকতে পারতো। আচ্ছা, এখানে মনে রাখবে কার্বন ডাইঅক্সাইডের উত্তর করছি, এখানে অপশনের জন্য আমার উত্তরটা সোজা যাচ্ছে, আরো বাকি তিনটে করে না। অপশনের জন্য উত্তরটা সোজা আছে, বাট অ্যাটলিস্ট মনে রাখতে এটা বারবার বলছি যে কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউসের জন্য দায়ী ঠিক কথা, এবং প্রথম দায়ী ঠিক কথা, ফার্স্ট প্রধান দায়ী। কিন্তু এই প্রধান ব্যাপারটা কিন্তু তার পরিমাণের দিক থেকে, তার কন্ট্রিবিউশনের দিক থেকে। কিন্তু যদি ক্ষমতার দিক থেকে দেখি, মানে এক একটা গ্যাসের যে গ্রিনহাউস এফেক্ট মানে করার ক্ষমতা, মানে তাপ ধরে রাখার যে ক্ষমতাটা আছে, সেই তাপ ধরে রাখার ক্ষমতার দিক থেকে যদি আমরা দেখি, তখন কিন্তু উত্তর কার্বন ডাইঅক্সাইড হয় না, এবং সেখানে সবচেয়ে কম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমি যদি ক্ষমতার দিক থেকে দেখি, তাহলে কিন্তু সবচেয়ে কম গ্রিনহাউস এফেক্ট করার ক্ষমতা আছে কার্বন ডাইঅক্সাইডের। পরিমাণের দিক থেকেও ফার্স্ট বয় হতে পারে, কিন্তু ক্ষমতার দিক থেকে কিন্তু পারফরমেন্সের দিক থেকেও লাস্ট বয়। ক্ষমতার দিক থেকে সবচেয়ে বেশি হচ্ছে, নামটা নোট করে রাখতে পারো তোমরা, সালফার হেক্সাফ্লুরাইড। পৃথিবীতে যত গ্রিনহাউস গ্যাস আছে, গ্রিনহাউস গ্যাস কিন্তু একাধিক, অনেক গ্যাস আছে, যত গ্রিনহাউস গ্যাস পৃথিবীতে আছে তার থেকে তার সবচেয়ে বেশি ক্ষমতা আছে তাদের মধ্যে সালফার হেক্সাফ্লুরাইড বা SF6 এর। এটা তো মনে রাখুন। কার্বন ডাইঅক্সাইড ফার্স্ট পরিমাণের দিক থেকে, আর সালফার হেক্সাফ্লুরাইড ফার্স্ট হচ্ছে গিয়ে আমার ক্ষমতার দিক থেকে। ঠিক আছে তো? আসি আমরা পরের প্রশ্ন। বায়ুমণ্ডলে উপস্থিত কোন কোন গ্যাসগুলি গ্রিনহাউস প্রভাব আছে? আগেরটার সঙ্গে রিলেটেড প্রশ্নটা। এটাও কিন্তু সিটেটেরই প্রশ্ন, মনে রাখবে সবকটাই এখানে সিটেটের প্রশ্নই দেওয়া আছে, খেয়াল রাখবে। বায়ুমণ্ডলে উপস্থিত কোন কোন গ্যাসগুলি গ্রিনহাউস প্রভাব আছে? ঠিক আছে, মানে আমাকে গ্রিনহাউস গ্যাসের নাম এখান থেকে জানতে দিয়েছে। তার প্রত্যেকটা সেট আমরা খেয়াল করি। মিথেন, গ্রিনহাউস এফেক্ট আছে তার। জলীয় বাষ্প, তারও আছে। কার্বন ডাইঅক্সাইডেরও আছে। কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, অক্সিজেনের কোনো গ্রিনহাউস এফেক্ট নেই, এবং অক্সিজেনটা আমাদের ন্যাচারাল ব্রিদিং গ্যাসের মধ্যে পড়ছে, নাইট্রোজেনেরও নেই, এটা বাদ চলে গেল। নাইট্রাস অক্সাইডের আছে N2O, এটা আমাদের লাফিং গ্যাসও বলা হয়, এটা গ্রিনহাউস এফেক্ট আছে, অক্সিজেন হবে না, জলীয় বাষ্পর আছে। কার্বন ডাইঅক্সাইডের আছে, সালফার ডাইঅক্সাইডের কোনো গ্রিনহাউস এফেক্ট হয় না, এটা পলিউটেন্ট বটে, দূষক বটে, কিন্তু এটা গ্রিনহাউস এফেক্ট করে না, তাপ ধরে রাখে না, মিথেন রাখে।
খ, গ আর ঘ তিনটের মধ্যেই আমরা একাধিক নন গ্রিনহাউস গ্যাস পেয়ে গেলাম, এক বা একাধিক অক্সিজেন পাচ্ছি বা মিথেন এই সালফার ডাইঅক্সাইড পাচ্ছি, এগুলো হবে না। তাহলে একমাত্র কোনটাতে সব পেয়েছি? কতে পেয়েছি। তাহলে এটা আমার উত্তর হবে। আমাদের সাধারণ গ্রিনহাউস গ্যাসগুলো অনেক হয়, সাধারণ তার মধ্যে আমরা ছটা গ্যাস ধরি। একটা অবশ্যই ফার্স্টে পরিমাণের দিক থেকে যদি ধরি CO2, তারপর হচ্ছে মিথেন, তারপর ধরি হচ্ছে আমরা আমাদের জলীয় বাষ্পকে, তারপর ধরি ওজোনকে, তারপর ধরি নাইট্রাস অক্সাইডকে। এই কটা সবচেয়ে বেশি গ্রিনহাউস এফেক্ট ফেলে, ঠিক আছে? সঙ্গে আরও কিছু গ্যাস রয়েছে, এই তিনটে সবচেয়ে বেশি বলবো না, সবচেয়ে প্রধান প্রধান গ্রিনহাউস গ্যাস এই কটাই: কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, ওজোন, নাইট্রাস অক্সাইড। এগুলো প্রধান আমাদের গ্রিনহাউস গ্যাস বলা হয়, যেগুলো আমাদের নেচারে বেশি পাওয়া যায়। ওকে, তো এটাই আমার উঠতে হবে কয়েকটা। চলে যাই পরেরটাতে। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা একটুখানি আমাদের জীববিজ্ঞান আর ভৌত বিজ্ঞানকে মেলানো রয়েছে, একটু কনসেপচুয়াল প্রশ্ন, একটু দু রকমের সায়েন্সকে আমাকে পড়লে তখন এটা আমরা পাবো। আমাদের একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদের যে ইভিএস এর যে প্রশ্নগুলো আসবে, এটা কিন্তু সোকল্ড ইভিএস, মানে শুধুমাত্র পরিবেশ নয়। একটু ভালো করে খেয়াল রাখবে। তোমরা যদি পুরো পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু শুধুমাত্র এরকম, শুধুমাত্র যেটা নর্মাল আমরা এনভায়রনমেন্ট পড়েছি একটুখানি, ইকোলজি এনভায়রনমেন্ট, এই যে পার্টটি ইকোলজি ইকোসিস্টেম, এই পার্ট থেকে প্রশ্ন কিন্তু আসে না। এখানে কিন্তু এনভায়রনমেন্ট বলতে আমরা সব কিছুকে বুঝি। এখানে কিন্তু ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, ভূগোলের প্রশ্ন, মাটির সয়েল থেকে প্রশ্ন আসে, সয়েল প্রোফাইল থেকে প্রশ্ন আসে, সয়েলের নেচার থেকে কোন মাটিতে কোন ফসল ভালো হয় প্রশ্ন আসে, এই ধরনের কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? বা ওদিকে আমাদের ফিজিক্যাল সায়েন্স, এখানে এটা এই যে এই প্রশ্নটা, এটা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন মিশে আছে এর মধ্যে, এরকম কিন্তু প্রশ্ন আসে। মনে রাখবে, শুধু জীবন বিজ্ঞানের বা শুধু পরিবেশ পড়লে হবে না, শুধু ট্র্যাডিশনাল ইভিএস পড়লে, ইকোলজি পড়লে হবে না, সঙ্গে কিন্তু অন্য সাবজেক্টগুলো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা আমরা দেখে নিই কি বলছে এখানে। বলছে নিচের কোন দুটি রাসায়নিক প্রক্রিয়া প্রকৃতপক্ষে ধীর দহন বা স্লো কম্বাসনের পদ্ধতি? নিচের কোন দুটি রাসায়নিক পদ্ধতিকে আমরা স্লো কম্বাসন বা ধীর গতির দহন বলতে পারি? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, নাম্বারিংটা আমার আসেনি এখানে, ভুলে গেছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, সিরিয়াল এরকম আছে। লোহায় মরচে পড়া 1 নম্বর, মোমবাতির দহন 2 নম্বর, শ্বসন 3 নম্বর, সালোক সংশ্লেষ 4 নম্বর, ঠিক আছে? এই চারটের মধ্যে কোনটা বলছে, কোন দুটো বলছে সম্পূর্ণ দহন বা স্লো কম্বাসন হচ্ছে, ধীরে ধীরে পুরোটা জ্বলে যাচ্ছে, কম্বাসন হয়ে যাচ্ছে? এখানে উত্তর হবে আমার লোহায় মরচে পড়া এবং শ্বসন, ঠিক আছে? অর্থাৎ আমার উত্তর হবে 1 এবং 3। এই খ হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, লোহায় মরচে পড়া মানে লোহার গায়ে আয়রন অক্সাইডের প্রলেপ করা। শুধু লোহাতে আয়রন আছে, এটা অক্সিজেন পূর্ণ পরিবেশে থাকলে আস্তে আস্তে কি হয়, তার গায়ে এই আয়রনের সঙ্গে লোহার পরমাণুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটে আয়রন অক্সাইড তৈরি করে, এবং গায়ে সেটা মরচে পড়া বলি আমরা, সেই মরচে পড়া বা রাস্ট পড়ে যাচ্ছে। এটা একদিনে হয় না, ধীরে ধীরে হয়। ঠিক একইভাবে আমরা যে খাবারটা গ্রহণ করছি, যে খাদ্য গ্রহণ করছি, যে ভাত খাচ্ছি বা রুটি খাচ্ছি বা আলু খাচ্ছি, এই কেন কেন এই খাবারটা এখন পরিপাক হচ্ছে বা ডাইজেশন হয়ে যাচ্ছে, তারপর এটা কি হচ্ছে, পরিপাকের পর তার যে সরল অংশটা, আমি এই তিনটে উদাহরণ বললাম, ভাত, রুটি, আলু, তিনটেই আমাদের স্টার্চ বা শ্বেত সারের দিয়ে তৈরি। তাহলে এগুলোকে হজম করলে আমরা কি পাই? এগুলোকে হজম করলে আমরা পাই গ্লুকোজ পাই। সেই গ্লুকোজটা যাচ্ছে কার কাছে? আমার কোষের কাছে যাচ্ছে। রক্ত ক্ষুদ্রান্ত থেকে পরিপাকের পর এই গ্লুকোজ গ্রহণ করে কোষের কাছে নিয়ে গেল। কোষ কি করছে? এই গ্লুকোজটাকে ব্যবহার করছে শ্বসনের জন্য, শ্বসন বস্তু হিসাবে। কোষ এই গ্লুকোজকে জারিত করে তার থেকে শক্তি বার করছে। এবার এই যে জারণ বলছি আমরা, এই জারণও কিন্তু এক ধরনের দহন। বাট সাধারণ দহনের সঙ্গে আগুন, নর্মাল যে আগুনে পুড়ে যাওয়ার ব্যাপারটা, সে দহন, সেই দহনের সঙ্গে এই জারণের পার্থক্যটা কোথায়? সাধারণ দহনটা কি হয়? অনিয়ন্ত্রিত হয়। অনিয়ন্ত্রিত হয় মানে, তোমরা জানো, ধরো একটা রাস্তায় একটা আমি কাগজ জ্বালালাম বা মাঠের মধ্যে কিছু শুকনো পাতা জ্বালালাম, ঠিক আছে, কাঠ পোড়াচ্ছি, এটা কোনো কন্ট্রোল নেই আমাদের। আগুন যেরকম যেরকম হাওয়ার সঙ্গে বায়ুর সঙ্গে যেরকম সে অক্সিজেন পাচ্ছে, সেই হিসাবে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু রেটটাকে একবার আগুন লাগিয়ে দেওয়ার পর কন্ট্রোল করার কোনো জায়গা নেই। কিন্তু আমরা যে বায়োলজিক্যাল বিক্রিয়াগুলো দেখি, যে জৈব বিক্রিয়াগুলো হয়, শ্বসন বললাম, এখানে সালোক সংশ্লেষ দেওয়া আছে, সালোক সংশ্লেষেরও কিন্তু একটা পার্ট শ্বসন, জারণ পার্ট আছে, আর একটা বিজারণ পার্ট আছে। আমাদের এই যে সালোক সংশ্লেষ বা শ্বসনগুলো হচ্ছে, এই যে বিক্রিয়াগুলো হচ্ছে, এইখানে কিন্তু বিক্রিয়াগুলোর যে হার বা রেট, এটা কিন্তু আমাদের র্যান্ডম ইচ্ছামতো হয় না, বরং তাকে নিয়ন্ত্রণ করে কে? বিভিন্ন রকম উৎসেচকগুলো বা বিভিন্ন রকমের হরমোনগুলো। হরমোনাল আমাদের নিয়ন্ত্রণ বা উৎসেচকজনিত নিয়ন্ত্রণ এখানে কাজ করছে। ফলে এখানে খুব তাড়াতাড়ি ওই আগুন দাউ দাউ করে জ্বলে যাওয়ার মতো ব্যাপারটা হয় না। ধীরে ধীরে
আমার খাবারটা মানে গ্লুকোজটা কেন বলছিলাম, গ্লুকোজটা জারিত হচ্ছে। গ্লুকোজ জারিত হয়ে কি তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে। গ্লুকোজ মানে কি, C6H12O6, 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন। তার থেকে কি হচ্ছে আমার অ্যাকচুয়ালি শ্বসনে, শ্বসনে আমার কি হচ্ছে, গ্লুকোজ থেকে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে, হাইড্রোজেনটা বাদ চলে যাচ্ছে। গ্লুকোজে হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন ছিল, তার থেকে হাইড্রোজেনটা বাদ দিচ্ছি। হাইড্রোজেন বাদ দেওয়াকে আমরা কি বলি, জারণ বলি। অক্সিজেন যোগ করা বা হাইড্রোজেন বাদ দেওয়া তাকে আমরা জারণ বলি। তো এটাকেও সেই জারণ হচ্ছে করে আমি CO2 পাচ্ছি। এটাতে ধীর গতিতে হচ্ছে। তাহলে এইটা আর এটা উত্তর হচ্ছে, মোমবাতির দহন যেহেতু অনিয়ন্ত্রিত এবং সালোক সংশ্লেষে কিন্তু আমার শ্বসন মানে অবশ্যই আমার কিছুটা জারণ হয়, বাট তার থেকে মেইন আমার দরকার হয় বিজারণটা। বাট এটা আমার এখানে ধীরে ধীরে এটা দুটোই একসঙ্গে হচ্ছে, এটা আমাদের এখানে ধরবো না আমরা, মানে এটার মেইন উদ্দেশ্য কিন্তু আমার গ্লুকোজ বানানো। গ্লুকোজ বানানোটা বিজারণ। কার্বন ডাইঅক্সাইড অণুর সঙ্গে আমি হাইড্রোজেন যোগ করছি। কার্বন ডাইঅক্সাইড অণুতে কি ছিল, কার্বন আর অক্সিজেন ছিল, বাইরে থেকে জল থেকে আমি হাইড্রোজেন যোগ করলাম, করে গ্লুকোজটা পেলাম। তাহলে সালোক সংশ্লেষের মুখ্য জায়গাটা হচ্ছে বিজারণ, হাইড্রোজেন যোগ হচ্ছে। তাহলে শ্বসনের মুখ্য জায়গাটা কিন্তু জারণ, কারণ এখানে হাইড্রোজেন বাদ যাচ্ছে। তো উত্তর বলবো কি, শ্বসন এবং লোহায় মরচে পড়া, অর্থাৎ 1 এবং 3। ঠিক আছে তো? দেখে রাখবে, তোমার এই দহন এবং শ্বসনের পার্থক্য তোমাদের ছোটবেলায় স্কুলে বইয়ে থাকতো, দেখে নেবে। ওকে? এবং যে কোনো মনে রাখবে, যে কোনো জারণ হওয়া, যে খাদ্য উচ্চারণ করছি বলছি, শ্বসন করছি, যে কোনো জারণই কিন্তু এক ধরনের দহন বলতে পারো, নিয়ন্ত্রিত দহন এগুলো। আমরা জারণ বিক্রিয়াকে নিয়ন্ত্রিত দহনও বলতে পারি। ঠিক আছে? পরের প্রশ্নটাতে আসি। আচ্ছা, সিএনজি এবং এলপিজি এই গ্যাসগুলোর পূর্ণ দহনে কি উৎপন্ন হয়? আচ্ছা, সিএনজি বা ফুল ফর্ম কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সি মানে কম্প্রেসড মানে চাপ দেওয়া, ন্যাচারাল, চাপ দেওয়া অ্যাকচুয়ালি এখানে ইউজ করছে সংনমিত অর্থে, সংনমিত বা চাপ দিয়ে ছোট করে দেওয়া আছে। কাকে চাপ দিয়ে ছোট করা হয়েছে, কাকে চাপ দিয়ে কমিয়ে রাখা হয়েছে, কম্প্রেস করা হয়েছে? এনজি মানে কি, ন্যাচারাল গ্যাস, মেনলি মিথেন, প্রাকৃতিক গ্যাস। তাহলে উচ্চ চাপে মিথেন গ্যাসকে কি করা হচ্ছে, তরলে পরিণত করে তাকে আমরা জ্বালানি হিসেবে ইউজ করছি, একে আমরা সিএনজি বলি। এরকম আজকাল কিন্তু বিভিন্ন রকম বাস চলে সিএনজি বা অটো চলে, এগুলো সিএনজি। ঠিক আছে? আর এলপিজি যে রান্নার গ্যাস, লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি, এর মধ্যে মেনলি প্রোপেন থাকে। আর একটা মিথেন বললাম, CH4, প্রোপেন মানে মিথিক 3টে কার্বন, C3, আর হচ্ছে এদিকে আবার ও 3 3 6 আর 2 8টা। ঠিক আছে, প্রোপেন থাকে। তো যেহেতু আমার সিএনজি বলো মানে মিথেন বলো বা প্রোপেন বলো, এগুলোর মধ্যে আমাদের মেন স্ট্রাকচারটা, অণুটা হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের তৈরি। তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো কি, দহন মানে বলছেন জারণ করা এক ধরনের, মানে শ্বসন মানে দহন, দহন মানেও জারণ, দুটো ভাইস ভার্সা বলতে পারি আমরা। ঠিক আছে? তো তাহলে ভাঙলে কি পাবো, কার্বন থেকে অক্সিজেন তৈরি, কার্বনের মধ্যে অক্সিজেন অ্যাড হয়ে কি হবে, কার্বন ডাইঅক্সাইড হবে। আর হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যোগ হয়ে কি হবে, জল তৈরি হবে। তো উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড ও জল পাবো। সিএনজি বা এলপিজি এই ধরনের হাইড্রোকার্বন, যে কোনো হাইড্রোজেন এবং কার্বন ঘটিত জ্বালানি, সেগুলোকে পোড়ালে কি হয়, কার্বন ডাইঅক্সাইড এবং জল পাওয়া যায়। ঠিক আছে? সালফার ডাইঅক্সাইড এখানে আসবে না, শুধু কার্বন ডাইঅক্সাইড না, জলটাও সঙ্গে থাকবে। আর কার্বন মনোক্সাইডও এখানে ন্যাচারালি আসে না। হ্যাঁ, বদ্ধ জায়গায় আগুন লাগালে, ধরো খুব একটা একটা বদ্ধ ঘরে আগুন জ্বলছে, একটা বদ্ধ ছোট কম্পার্টমেন্টে আগুন জ্বলছে, সেক্ষেত্রে কিন্তু যেহেতু বাইরের হাওয়া কম ঢোকে, বাইরে থেকে এয়ার কম পায়, অক্সিজেন কম পায়, সেক্ষেত্রে মানে CO2, কার্বন ডাইঅক্সাইড, দুটো অক্সিজেন ইউজ না করে সে একটা অক্সিজেন ইউজ করে কার্বন মনোক্সাইড হয়ে যেতে পারে। বাট সেটা আনন্যাচারাল, নর্মালি কি হয়, কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়। তো উত্তর আমাদের কি জানে, প্রথমটাই হবে, ক হবে। ঠিক আছে? চলে আসি আমাদের 5 নম্বর। বায়োস্ফিয়ার রিজার্ভগুলিতে সংরক্ষিত হয় কি বা কোন কোনগুলো? 4টে অপশন আছে, বন্যপ্রাণ, স্থানীয় জনজাতিগুলির পরম্পরাগত জীবনশৈলী, বন সম্পদ এবং উপরের সবকটি। আচ্ছা, এই বায়োস্ফিয়ার রিজার্ভ যে ব্যাপারটা আমরা বলি, এই বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে কিন্তু আমাদের অন্যান্য যে সংরক্ষিত অঞ্চল, দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভটাও কিন্তু একটা সংরক্ষিত অঞ্চল। ঠিক আছে? ওখানে আমরা প্রকৃতিকে সংরক্ষণ করছি বা জীবকে সংরক্ষণ করছি। কিন্তু অন্যান্য যে সাধারণ সংরক্ষিত অঞ্চলগুলো আমরা জানি, নাম জানি, তো আমরা জাতীয় পার্ক বা ন্যাশনাল পার্কের কথা জানি, আমরা জানি হচ্ছে গিয়ে আমাদের স্যাংচুয়ারি বা অভয়ারণ্য এই কথা জানি, রিজার্ভ ফরেস্ট হয়। ঠিক আছে? এরকম যে বিভিন্ন রকম সংরক্ষিত অঞ্চল, বনাঞ্চল ইত্যাদিগুলো আমরা জানি, তাদের থেকে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণাটা একটু আলাদা, একটু আলাদা। সাধারণত আমরা যে অভয়ারণ্যের কথা বলি, বিভিন্ন রকম অভয়ারণ্যগুলো, যেমন আমাদের
আমাদের বলতে পারো সুন্দরবনের যে সুন্দরবনের ভিতরে ৩ টে অভয়ারণ্য রয়েছে। সুন্দরবনের নিজস্ব একটা অভয়ারণ্য। ন্যাশনাল পার্ক তো বটেই, তো অভয়ারণ্যর পার্টও আছে একটা। ঠিক আছে? বা আমাদের ধরো বেথুয়াদড়ি অভয়ারণ্য। ঠিক আছে? বা আমাদের ধরো ওটার নাম বলো, আমাদের কলকাতার কাছে এটা আছে আমাদের আ নরেন্দ্রপুরে কি যেন ওটার নাম? আ নরেন্দ্রপুরেরটা হচ্ছে গিয়ে চিন্তামণিকর পাখিরালয়। চিন্তামণিকর অভয়ারণ্য যেটা অভয়ারণ্য বলছি আমরা। বা এরকম আরো অভয়ারণ্য আছে। মানে ধরো বক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বক্সার যে জঙ্গল। ঠিক আছে? বক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যেকোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে সাধারণত যেটা করা হয়, কোনো একটা স্পেসিফিক প্রাণীকে ফোকাস করে তাকে সংরক্ষণ করা হয়। মানে একটা একটা ফোকাস বেছে নেওয়া হয়। ধরো বলছি আমি সুন্দরবনের ক্ষেত্রে বা বক্সার ক্ষেত্রে বলছি। বক্সার ক্ষেত্রে আমরা বক্সা দেখো, তো আমরা জানি টাইগার প্রকল্প একটা। যদিও এখন টাইগার আমরা দেখি না, যদিও মানে কদিন আগে একটা সে বলছিল পাওয়া গেছে, সেটা আলাদা ব্যাপার। বাট একটা টাইগার প্রকল্প, ওটা ওটা কিন্তু একটা আমাদের বাঘ সংরক্ষণের জন্য একটা ফোকাস করা হয়েছে। বা হাতি হতে পারে, ওখানে হাতি সংরক্ষণের জন্য হতে পারে যদি নর্থ বেঙ্গলের ফরেস্ট হয়। ঠিক আছে? তো এখানে একটা যে কোনো অভয়ারণ্য যখন ঘোষণা করি আমরা, সেখানে জেনারেলি একটা প্রাণীকে আমরা ফোকাস করে সংরক্ষণটা করি। যদিও সেই প্রাণীটাকে সংরক্ষণ করতে গেলে আমার কিন্তু অবশ্যই পরিবেশ সংরক্ষণ করা দরকার। আমি তো জঙ্গল ছাড়া বাঘকে রাখতে পারবো না। জঙ্গলকে যদি না বাঁচাতে পারি তাহলে নিশ্চয়ই বাঘকে আমি রাখতে পারবো না। আমি যে জঙ্গল বাঁচাতে না পারি তাহলে কিন্তু আমি হাতিকে রাখতে পারবো না। সেটা আলাদা ব্যাপার। সেটা অবশ্যই তাই। কিন্তু বাই ডেফিনিশন আমরা ফোকাসে স্যাংচুয়ারির ক্ষেত্রে আমরা অভয়ারণ্যের ক্ষেত্রে একটা প্রাণীকে বেছে নিই। ন্যাশনাল পার্কের ক্ষেত্রে কি করি? ন্যাশনাল পার্কে এরকম ডেফিনেশনে কোনো প্রাণীর উল্লেখ না করে আমরা যেটা করি, আমরা পুরো ইকোসিস্টেম বা পুরো বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করি। ন্যাচারাল ন্যাশনাল পার্ক বা জাতীয় অরণ্যের ক্ষেত্রে আমরা এরকম কোনো লিগালি মানে বাই ডেফিনেশন কোনো প্রাণীকে ফোকাস না করে আমরা কি করছি, পুরো ইকোসিস্টেমটাকে মানে পুরো বনাঞ্চলটাকে আমরা সংরক্ষণ করি, তার বাই ডেফিনেশন করছি। কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের ব্যাপারটা একটু আরো বিস্তৃত। দেখো, আমাদের শুধু ভারত বলে নয়, পৃথিবীর যত বড় বড় মানে বিখ্যাত বিখ্যাত যে বনাঞ্চলগুলো রয়েছে, দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা বনাঞ্চলেই বেশ কিছু আদিবাসী মানুষ সেখানে থাকেন। আমাদের পৃথিবীর যে সভ্য মানুষরা, সকল যে সভ্য মানুষ আমরা রয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে বিভিন্ন দেশে, দেখা যাচ্ছে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই এই সভ্যতা গড়ে উঠেছে কিন্তু একটা বহিরাগত কিছু মানুষ এবং বহিরাগত কিছু জাতির মানুষ এবং তাদের সঙ্গে লোকাল মানুষের সংমিশ্রণের ফলে। যেমন আমাদের ভারতের উত্তর ভাগটা, আমাদের এই মধ্যভাগ উত্তর ভাগ যে ভারত আমাদের, যেটা হিন্দি বলা হয়, বা আমাদের বাংলার পার্টটা পূর্ব দিকটা অবশ্যই এর মধ্যে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু মানে মানুষের যে মেইন যে রেসগুলো, ধরো অস্ট্রালয়েড বলি আমরা, বা ককেসাস বলি, বা আমাদের নিগ্রোয়েড বলি, এগুলো কোনোটাই কিন্তু আমরা পিওর নই। আমাদের মধ্যে সবকিছুরই মিশ্রণ করে নিগ্রোয়েড মঙ্গোলয়েড সবকিছু মিলেমিশে আমাদের জনজাতি তৈরি হয়েছে। এবং আমাদের মতো মানুষরা যখন বাইরে থেকে কিছু মানুষ এসে তাদের লোকাল মিটিং হতে হতে জনজাতি তৈরি করেছে। কিন্তু এখানকার যারা অ্যাকচুয়াল এই সমস্ত মানে জনভূমিগুলো, এই সমস্ত বাসস্থানগুলো অ্যাকচুয়াল বাসিন্দা, আদি বাসিন্দা কারা? তারা হচ্ছে আমাদের যে আদিবাসীরা, কোল, ভিল, মুন্ডা জনজাতির যে মানুষগুলো আছেন, তারা কিন্তু এখানকার আমাদের মেন বাসিন্দা। বা আমাদের সাউথ ইন্ডিয়াটা একটু এক্সেপশন, সাউথ ইন্ডিয়ার যে ভূখণ্ডটা, কেরালা, তামিলনাড়ু, এই সমস্ত জায়গার মানুষেরা, এরা কিন্তু দ্রাবিড়িয়ান যাদের বলা হয় আমাদের ভারতের ভাষায়, তারা কিন্তু মূল ভূমিবাসিন্দা, তারা মূল বাসিন্দা এখানকার, তারা আদি বাসিন্দা এখানকার। কিন্তু আমরা নই। যাক, দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সাউথ ইন্ডিয়ার মতো কয়েকটা ব্যতিক্রম বাদ দিয়ে বেশিরভাগ জায়গাতে কি হচ্ছে, দেখা যাচ্ছে এই সকল সভ্য মানুষের এই সিভিলাইজেশন বিস্তৃত করার ফলে, সিভিলাইজেশন ছড়িয়ে ফেলার ফলে ওখানকার আদিভূমির যে মানুষরা, তারা কিন্তু আস্তে জঙ্গলের দিকে সরে যাচ্ছে। এবং সেটা আজকে থেকে না, বহু যুগ আগে থেকেই এটা হচ্ছে, বহু বছর আগে থেকে এটা হচ্ছে। এইভাবে ওইখানকার যে আদিবাসী মানুষরা, তাদের সঙ্গে জঙ্গলে একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে। কারণ আদিবাসী মানুষগুলো আজ থেকে কয়েক হাজার বছর ধরে যখন জঙ্গলে থাকছে, তারা কিন্তু ওই জঙ্গল থেকে একটা অভ্যস্ত হয়েছে এবং সেই জঙ্গলটাকে তারা সাস্টেনেবল ইউজ করছে। ওরা জানে যে ওরা যদি জঙ্গলকে ঠিকঠাক মানে বজায় রাখতে না পারে, তারা জঙ্গল থেকে মানে জ্বালানির কাঠ পাবে না, ওরা জঙ্গল থেকে শিকার পাবে না, খাবার পাবে না। মানে ওরা সবকিছুর জন্যই প্রায় জঙ্গলের জন্য নির্ভরশীল। এই আদিবাসী মানুষেরা, এনারা প্রায় সবকিছুর জন্যই কি হন, না জঙ্গলের উপর নির্ভরশীল হন। ফলে এনারা নিজেদের স্বার্থেই জঙ্গলকে রক্ষা করে আসছেন বহু বহু বছর ধরে। তো এই বায়োস্ফিয়ার রিজার্ভের কনসেপ্টটা, যেখানে ধারণাটা, সেখানে এদের এই যে কন্ট্রিবিউশনটা, এদের যে ভূমিকাটা জঙ্গলের মধ্যে, এদেরকে স্বীকার করে নেওয়া হয়। বায়োস্ফিয়ার রিজার্ভ কনসেপ্টটা কিন্তু ইউনেস্কোর কনসেপ্ট, এবং ইউনেস্কোর আন্ডারে যে আমাদের ম্যাপ বলে একটা প্রোগ্রাম চলে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, এই ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম এর অন্তর্গত হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণাটা।
এই ম্যান এবং বায়োস্ফিয়ার প্রোগ্রামে মানুষকেও কিন্তু এখানে ইনক্লুড করা হচ্ছে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। এখানে বলা হচ্ছে যে মানুষগুলো এখানে এত বছর ধরে বাস করছেন, তারা বাস করা সত্ত্বেও কিন্তু জঙ্গলের কোনো ক্ষতি হয়নি, বরং আমরা সভ্য মানুষের জঙ্গল কাটছি, তারা কিন্তু জঙ্গল কাটেননি। ফলে এদেরও কিন্তু এখানে থাকার রাইট আছে। জঙ্গলে যেমন জংলি প্রাণীদের, বন্য প্রাণীদের থাকার রাইট আছে, ওটা ওদের বাসস্থান, ঠিক এই মানুষগুলোর কিন্তু ওখানে থাকার রাইট বা অধিকার আছে। ফলে একটা জঙ্গলকে বা একটা বনাঞ্চলকে আমি যখন সংরক্ষণ করব, সেখানকার মানুষদেরও আমরা সংরক্ষণের আওতায় নিয়ে আসবো, তাদেরও ওখানে থাকার যে অধিকার তাকে আমরা স্বীকৃতি দিচ্ছি। এটাই হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের আমাদের ধারণা। বায়োস্ফিয়ার রিজার্ভে শুধুমাত্র প্রাণী বা পরিবেশ নয়, বন্যপ্রাণও আছে অবশ্যই, বন্য সম্পদও আছে, সবই ঠিক আছে। শুধু এই দুটোই নয়, ওখানকার মানুষদের বা ওখানকার জনজাতি মানুষগুলোকেও স্বীকৃতি দেওয়া হচ্ছে। ঠিক আছে? তাদের সবাইকে নিয়ে, তাদের কালচার, তাদের হেরিটেজ সবকিছুকে নিয়ে সংরক্ষণ করা হচ্ছে। এটাকে আমরা বলছি বায়োস্ফিয়ার রিজার্ভ। ফলে উত্তর হবে আমার উপরের সবকটি। এখানে শুধুমাত্র বন্যপ্রাণ বা বন্য সম্পদ হবে না, এটা উঠতে হবে উপরের সবকটি। ঠিক আছে তো? একটু আমি ডিটেলসে বললাম, এটা একটু কনসেপ্টটা একটু মনে রাখবে। চলে যাই পরের প্রশ্ন। নিচের কোনটি একটি জীবাশ্ম জ্বালানি? জীবাশ্ম জ্বালানি মানে তোমরা জানো কি না, যেটা বহু বছর ধরে মাটির তলায় প্রধানত বিভিন্ন রকম গাছপালা চাপা পড়ে থাকে, তার থেকে জ্বালানি তৈরি করছে, এবং কয়লা। কয়লা আসলে কিন্তু পুরনো আমাদের জুরাসিক যুগের যে অরণ্য বা তার আগের যে অরণ্যগুলো, টেরিডোফাইট জাতীয় যে অরণ্য, ডাইনোসরদের সময়কার যে অরণ্য, সেইখানকার জঙ্গলে সেই সমস্ত গাছপালাগুলো বহু কোটি বছর ধরে মাটির তলায় চাপা পড়তে পড়তে আমাদের আজকে কয়লায় পরিণত হয়েছে। বা আমাদের পেট্রোলিয়ামও তাই। সামুদ্রিক কিছু অ্যালগি বা শ্যাওলার বহুদিন ধরে মাটি শিলার তলা শিলাস্তরের তলায় চাপা পড়তে থাকতে আমরা কি পাচ্ছি? পেট্রোলিয়াম পাচ্ছি। ঠিক আছে? তো এদের মধ্যে কোনটা সেটা, মানে কোন এদের মধ্যে কোনটি একটা রকম জীবাশ্ম জ্বালানি? প্রথমটা কি আছে? এই যেটা বললাম প্রথম দিকে আমরা সিএনজি বলছিলাম, সেই সিএনজি। সিএনজি কখনোই না, এটা পচা জলাভূমি থেকে তৈরি হয়। সিএনজি তৈরি হয় গোবর গ্যাস থেকে বা পচা জলাভূমি থেকে তৈরি করে। এটা মাটির তলা থেকে ফসিল হিসেবে আসে না, জীবাশ্ম হিসেবে আসে না। তরল হাইড্রোজেন কখনোই, এটা ল্যাবে তৈরি করা হয়। পলিইথিলিন টেট্রাপ্থ্যালেট, পিইটি, পলিইথিলিন টেরেপথ্যালেট, এটা পেট সংক্ষেপে বলি। তোমরা যে আমরা জল খাওয়ার বোতলগুলো ইউজ করি, কোল্ড ড্রিঙ্কসের জল বোতল, প্লাস্টিক যেটা বলি, বা এমনি জল খাওয়ার যে বোতলগুলো ইউজ করি, এগুলো হচ্ছে আমাদের এই পলি ইথিলিন টেরেপথ্যালেট বা পেট দিয়ে তৈরি হয়। এটাও নয়। লাস্ট তাহলে উত্তর কি হবে? প্রোপেন। লো ডেন্সিটি প্রোপেন, এটা আমরা এই এলপিজি গ্যাস বলছি বা আরো রকম প্রোপেন ইউজ করা হয়, সেইটা লো ডেন্সিটি বা কম ঘনত্বের প্রোপেন বলছি। কেননা এই প্রোপেন আসলে তৈরি হয় আমাদের পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট হিসেবে। যে পেট্রোলিয়াম যে আমরা বলি, পেট্রোলিয়াম বা যে আমরা পেট্রোল জাতীয় জ্বালানিগুলো বলি, যেটাকে আমরা র ফুয়েল বলছি, মাটির তলা থেকে যখন পেট্রোলিয়াম বার করছি আমরা, সেই পেট্রোলিয়ামকে প্রসেসিং করার সময় অনেক কিছু তৈরি হয়, অনেক অনুসারী জিনিস তৈরি হয়। যেমন আমাদের বেঞ্জিন তৈরি হয়, আমাদের ন্যাপথলিন তৈরি হয়, এগুলো তৈরি হয়। ঠিক সেরকমই পেট্রোলিয়াম, যেটা আমাদের ভেসলিন যে ক্রিম মাখি, ভেসলিন ক্রিম মাখি শীতকালে, সেটাও কিন্তু পেট্রোলিয়াম উপজাত থেকেই আসে। ঠিক সেরকমই আমার এই পেট্রোলিয়াম পরিশোধন করার সময় প্রোপেন তৈরি হয়, সেটাকে আমি জ্বালানি হিসেবে ইউজ করি। তো যেহেতু এটা পেট্রোলিয়াম থেকে আসছে, তাহলে উত্তরটা হবে প্রোপেন। উত্তর হবে কি? লো ডেন্সিটি বা কম ঘনত্বের প্রোপেন। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, আবার প্রশ্ন আসে যে জীবাশ্ম জ্বালানি বলছি, জীবাশ্ম মানে ফসিল আমাদের ইংলিশে। এই ফসিল কোন ধরনের শিলায় পাওয়া যায় প্রশ্ন আসে। এটা আশা করি তোমরা জানো, ভূগোলে পড়েছিলে ছোটবেলায়। ফসিল পাওয়া যায় শুধুমাত্র পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্সে, এটা মনে রাখবে। ফসিল পাওয়া যায় কোথায়? সেডিমেন্টারি রক্স বা পাললিক শিলায়। আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলায় আমরা জীবাশ্ম জ্বালানি পাই না, জীবাশ্ম পাই না, সরি, জীবাশ্ম পাই না। ওকে, উত্তর হচ্ছে ঘ। চলে আসি পরেরটা। বলছে বন সংরক্ষণের সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন। বন সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন, কমা, নিচের কোনটি একটি কার্যকরী বন সংরক্ষণ পরিকল্পনার অন্তর্গত? এখানে দেখো চারটে অপশন দেওয়া আছে। বনের খাদ্য প্রাণীর সংরক্ষণ, তৃণভোজীর উপর সরাসরি নির্ভরশীল সর্বোচ্চ শ্রেণীর মাংসাশী প্রাণীর সংরক্ষণ, বনের জৈব এবং ভৌত উভয় প্রকারের উপাদান সংরক্ষণ, বা বনের তৃণভোজী সংরক্ষণ। দেখো দেখো চারটে অপশন দেওয়া আছে। আচ্ছা, এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন, একটু নলেজ, একটুখানি প্রিভিয়াস নলেজ না থাকলে এটা উত্তর করা একটু মুশকিল। তো এটা আমাদের এমনি পড়লে মনে হতে পারে কি না, আমাদের মনে হতে পারে, তাই তো? যে বনের জৈব বস্তু, ভৌত বস্তু বা অজৈব বস্তু যেটা আছে, ফিজিক্যাল থিংস, মাটি, জল, এগুলো, আর পশু পাখি গাছপালা, এগুলো জৈব উপাদান, সবগুলোকে সংরক্ষণ করাকে আমরা ধরো নিশ্চয়ই এটা বলবো উত্তর আমরা, তাই তো? কিন্তু এটা উত্তর গ হবে না, এটা উত্তর হবে খ।
এই জন্য বলে এটা এটা একটু অন্যরকম, একটুখানি কনসেপ্ট, একটু আগে প্রিভিয়াস নলেজ লাগে, নয়তো এটা পারতাম না আমরা। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখা যাচ্ছে একটা জঙ্গলে, তোমাদের তো আমরা ইয়ে পড়েছি না বলো, আমরা আগের ক্লাসটাতে সেই সংখ্যার পিরামিড পড়েছিলাম। সংখ্যার পিরামিডে কি দেখছিলাম, সাধারণ সংখ্যার পিরামিডে যেটা হয় যে একটা যে খাদ্য পিরামিড বা একটা বাস্তুতন্ত্রের যারা হচ্ছে কি প্রডিউসার বা উৎপাদক, সবুজ উদ্ভিদ যারা, তাদের সংখ্যা সবচেয়ে বেশি হয়। তারপরে প্রাথমিক খাদক, যে প্রাইমারি কনজিউমার, তৃণভোজী, তাদের সংখ্যা তো একটু কম হয়। তাদেরকে খেয়ে যারা বাঁচে, যাদের মাংসাশী প্রাণীগুলো, গৌণ খাদকগুলো, তাদের সংখ্যা একটু কম হয়, এরকম করে বলেছিলাম তো। দেখা যাচ্ছে এই যে উপরের একদম যে ট্রফিক স্তর বা পুষ্টি স্তরের যে উপরের স্তর রয়েছে, সেখানে যে যে অল্প কটি মাংসাশী প্রাণী রয়েছে, ওই মাংসাশী প্রাণীগুলোর উপরেই কিন্তু কি হয়, আমার ওই জঙ্গলটার বা ওই বাসস্থানটার পুরো স্থায়িত্ব নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে। কি করে হয়? দেখা যাচ্ছে যদি একটা জঙ্গলে মাংসাশী প্রাণী কমে যায়, তৃণভোজী বেড়ে গেছে, ধর জঙ্গলে বাঘ কমে গেছে, হরিণ বেড়ে গেছে, না যে তাই হয় বাঘ কমলেই হরিণ বাড়বে, কেন বাড়বে না, বাঘ যেহেতু হরিণ শিকার করে খাচ্ছে, ফলে বাঘ না থাকলে শিকার করে হরিণ খাওয়ার লোক কমে যাবে, সহজে এদের সংখ্যা কমবে না। বাঘ শিকার করার ফলে যে কটা হরিণ কমছিল রেগুলার বেসিসে, সেটা কমবে না, বাড়তে থাকবে রেগুলার আস্তে আস্তে। খাওয়ার লোক কমে গেছে, তাহলে প্রডিউসার ওখানে হরিণের সংখ্যা বাড়ছে। এবং এরকম করে যদি কোনো সময় দেখা যাচ্ছে হরিণের সংখ্যা খুব বেড়ে, তখন কি হবে, বা অন্য যে তৃণভোজী আছে তাদের সংখ্যা বেশি বেড়ে গেলে কি হবে, যেহেতু তৃণভোজীরা গাছপালা খায়, দেখা যাচ্ছে তৃণভোজীর সংখ্যা বেড়ে গেলে কি হবে, খুব বেশি তৃণভোজী যে হারে গাছপালা খাবে, সেই হারে গাছপালা নতুন করে জন্ম নিতে পারবে না বা রিগ্রোথ করতে পারবে না। একটা ধরো একটা গাছকে যদি একটা ছাগল বা একটা হরিণ আজকে খেয়ে গেল, সেই যে পাতাগুলো খেয়ে ফেলেছে নতুন করে গ্রো করে, তবে তারা সেকেন্ড টাইম খেতে পারবে। তো সেটা জন্য তার ধরো 2 মাস সময় লাগবে পাতাগুলো নতুন করে তৈরি করতে। সেই সময় হরিণটা তো অন্য গাছের পাতা খাবে, তাই তো? কিন্তু যখন আমার মাংসাশী প্রাণী কমে গেছে, ফলে এদেরকে কিছু শিকার করার লোক নেই, হরিণকে শিকার করার লোক নেই বা তৃণভোজীকে শিকার করার লোক নেই, তখন তারা এত তাড়াতাড়ি খেতে থাকবে, তাদের রোজই খাওয়ার দরকার, সংখ্যা রোজ বাড়ছে আস্তে আস্তে। আজকে ছিল 100টা, কালকে হয়ে গেল 120টা, তারপরের দিন হয়ে গেল 100-150টা। এরকম করে সংখ্যা তো রোজ বাড়ছে এদের বংশ বিস্তারের জন্য। কিন্তু সেই অনুপাতে গাছ বাড়েনি, গাছ তো ফিক্সড হয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে একটা গাছকে 2 দিন করে এক একজন খেয়ে যাচ্ছে, ফলে আস্তে আস্তে গাছটা ন্যাড়া হয়ে যাচ্ছে। সেই গাছটা যে পাতা গ্রো করতে সময় লাগবে অনেকটা, ফলে আস্তে আস্তে কি হবে, একটা সময় ওদের কিন্তু খাদ্যের অভাব দেখা দেবে। যদিও ওদের কোনো প্রিডেটর নেই, ওদের কোনো শিকার নেই, শিকারী প্রাণী নেই ওদের শিকার করার মতো, ওদের ভালো হওয়ার কথা, উল্টে ওদের খারাপ হবে। একটা সময় ওদের খাদ্যের অভাব দেখা দেবে, ওরা বেশি খেয়ে ফেলছে সবাই মিলে। তো এই জন্যে দেখা যাচ্ছে মাংসাশী না থাকলে ওপর দিকে, তারা কিন্তু এই তৃণভোজী সংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারে না। মাংসাশী না হলে কি হয়, তৃণভোজীর সংখ্যা অত্যধিক বেড়ে যায়, ফলে জঙ্গলটা নষ্ট হয়ে যায়, জঙ্গলটা রিগ্রো করতে পারে না। এই ঘটনাটাকে ওভার গ্রেজিং বলে। ওভার গ্রেজিং কথাটা ইউজ করা হয়। মাংসাশী কমে গেলে কি হয়, তৃণভোজীরা ওভার মানে বেশি গ্রেজ করে ফেলে, গাছপালা খেয়ে ফেলে, ফলে এদের সংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের মাংসাশীকে দরকার। উত্তর হবে জন্য খ। এখানে একখানে আমি টার্মিনোলজি একটু উল্লেখ করছি, একটু মনে রাখতে পারো। এই যে কোনো জঙ্গলের যে একদম সর্বোচ্চ যে খাদক, তাই যে একটা আমার সুন্দরবনের কথা বলি, হরিণ গাছ হচ্ছে তোমার প্রডিউসার উৎপাদক, হরিণ হচ্ছে প্রাথমিক খাদক, শিয়াল আছে জঙ্গলে, শিয়ালরা হচ্ছে বলতে পারো গৌণ খাদক বলতে পারো। আর শিয়ালের উপরে কি আছে, শিয়ালকে বা হরিণকে দুজনকে খেতে পারে কে, বাঘ খেতে পারে, সে হচ্ছে প্রগৌণ খাদক। সর্বোচ্চ হলে এখানে বাঘ হয়ে গেল। এই যে সর্বোচ্চ খাদকটাকে বলা হয় কি স্টোন বলা হয়। কি, কে ই ওয়াই, কি মানে চাবি, সেই চাবি। কি স্টোন মানে পাথর। কোনো একটা জঙ্গলে দেখা যাচ্ছে সর্বোচ্চ মাংসাশী, তাকে অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই কি স্টোন প্রজাতি বলা হয়। এর মানে কি, আসলে আক্ষরিক অর্থে কি স্টোন কথাটার মানে হচ্ছে কোনো গম্বুজ বা খিলানের একদম সেন্টার বা মধ্যবর্তী পাথরটা বা ব্লকটা। তাহলে কোচবিহার রাজবাড়ি, তোমাদের উত্তরবঙ্গে যে কোচবিহার রাজবাড়ি আছে, যে কোচবিহার রাজবাড়ির মাথায় যে গম্বুজটা, খিলানটা, বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় যে গম্বুজটা, বা আমাদের দিল্লির তাজমহলের মাথায় যে, আগ্রার যে তাজমহলের মাথায় যে গম্বুজটা, যে গোল অংশটা রয়েছে, এই গম্বুজগুলোর একদম কেন্দ্রে পাথরটাকে বলা হয় কিস্টোন। কি মানে চাবিকাঠি। কেন এরকম বলা হয়, কারণ পুরো গম্বুজটার ওয়েটটাকে ধরে রাখে ওই মাঝখানের পাথরটা। এই গম্বুজগুলো বানানোর সময় আগে ধারগুলো বানানো হয়, ধার বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে দিয়ে ধারের ইটগুলোকে গাঁথা হয় বা ব্লকগুলোকে গাঁথা হয়। একদম শেষে মাঝখানে পাথরটাকে বসানো হয়, খুব ক্যালকুলেশনের ব্যাপার এটা, বসিয়ে তারপরে সাপোর্টটা খুলে নেওয়া হয়। অর্থাৎ ওই মাঝখানের পাথরটা না থাকলে ওই নিজের ভারে গম্বুজ নিজেই পড়ে যেত। এই মাঝখানের পাথরটা কি করে পুরো গম্বুজের ভারটা ধরে রাখে, ব্যালেন্স করে রাখে।
ঠিক সেরকমই আমি যদি একটা বাস্তুতন্ত্র থেকে এই সর্বোচ্চ ঘাতকটাকে সরিয়ে নিই, তাহলে কি হবে? যেটা বললাম একটু আগে আমি, সেইভাবে আমাদের পুরো বাস্তুতন্ত্রটাই বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে। এই জন্যে এই সর্বোচ্চ ঘাতককে অনেক সময় বলা হয় কি? বলা হয় একটা, ওই জঙ্গলটা, যে জঙ্গলের কথা বলছি সেই জঙ্গলটার কিস্টোন প্রজাতি বলা হয়। এবং এই যে নিয়ন্ত্রণটার কথা আমি বললাম, যে মাংসশিরা কি করছে? তৃণভোজীকে নিয়ন্ত্রণ করছে। মানে উচ্চ শ্রেণীর খাদক থেকে নিম্ন শ্রেণীর খাদকের দিকে কন্ট্রোল চলছে। উচ্চ শ্রেণীর খাদকেরা নিম্ন শ্রেণীর খাদককে নিয়ন্ত্রণ করছে। একে বলা হয় হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হয় টপ ডাউন। টপ মানে উপরে, ডাউন মানে নিচে। উপর থেকে নিচে, মানে নিম্নমুখী। টপ ডাউন কন্ট্রোল, নিম্নমুখী নিয়ন্ত্রণ, নিম্নমুখী নিয়ন্ত্রণ বা টপ ডাউন কন্ট্রোল বলা হয় এই পদ্ধতিটাকে। আর সর্বোচ্চ খাদকটাকে বলা হয় কি? কি স্টোন। KEY কি STON স্টোন। ঠিক আছে তো? উত্তর তাহলে কিন্তু এখানে খ হবে, গ হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। আসি আমরা পরের প্রশ্নটা। বলছে ফসলের সার প্রয়োগের মাধ্যমে প্রধানত কোন কোন মৌলগুলির সংস্থান করা হয়? আমরা যে কৃত্রিম সার প্রয়োগ করি জমিতে, বা অনেক সময় ন্যাচারাল সারও যা দিই, যে ম্যানিওর দিই, তাতে আমরা কোন মৌলগুলোকে সংরক্ষণ করতে চাই বা তাদের যোগান দিতে চাই? এটাও কিন্তু আমাদের পুষ্টির প্রশ্ন। এটা উত্তর হবে NPK, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। উত্তর হবে আমার লাস্টেরটা, NPK, নাইট্রোজেন, ফসফরাস, কে হচ্ছে পটাশিয়ামের সংকেত, NPK বলা শর্টে। একটা গাছে যত মৌল লাগে, আয়রন লাগে, ক্যালসিয়াম লাগে, হ্যাঁ, অক্সিজেন লাগে অবশ্যই, কার্বন লাগে, জিঙ্ক লাগে, বোরন লাগে, অনেক কিছু লাগে একটা গাছে। সবচেয়ে বেশি লাগে কোনগুলো? নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটে ম্যাক্সিমাম লাগে। এই জন্য আমাদের কৃত্রিম সার যেগুলো প্রয়োগ করি আমরা, তো বেশিরভাগই দেখবে NPK সার, বিভিন্ন রেশিওতে। এটা বিভিন্ন গাছের রেশিওটা বিভিন্ন হয়। ধান গাছে আলাদা একরকম রেশিও, আম গাছে একরকম রেশিও, বাট তিনটে থাকতেই হয়। NPK, এই তিনটেকে আমরা বিভিন্ন অনুপাতে মিশিয়ে প্রয়োগ করি। বা ইভেন যখন আমরা আলাদা সারও দিই, যেমন আমরা ইউরিয়া দিই গাছে খেতে, ইউরিয়াতে কি আছে? নাইট্রোজেন আছে, অ্যামোনিয়া গ্যাস, নাইট্রোজেন আছে। আমরা গাছে হাড় গুঁড়ো দিই বা ডিমের খোসা দিই, ফসফেট আছে তাতে, ফসফরাস, ক্যালসিয়াম, ফসফেট এতে থাকছে, পটাশিয়াম ইত্যাদি আমরা পাচ্ছি। এইভাবে আমরা যে প্রয়োগ করছি এগুলোকে আমরা NPK, পটাশ দিই যেটা, সেটা পটাশিয়ামের সোর্স আর কি। আলাদা করে দিলে আমরা NPK কে আলাদা করেও দিই, আমরা একসাথে মিশিয়ে NPK সার দিই আমরা। এই তিনটেই সবচেয়ে বেশি লাগে গাছে, ওই জন্য এটা দেওয়া হয়। উত্তর হচ্ছে ঘ হবে। আচ্ছা, এই প্রশ্নটা একটু অন্যরকম দেখো। এটা হচ্ছে একটু তোমাদের ওই অ্যাক্টিভিটি কারিকুলামের মতো প্রশ্ন। আমরা আমরা বিএডে পড়ছি, আমরা যারা বিএড করছি তারা জানো তো, নিশ্চয়ই পড়েছো, যে যখনই আমরা কোনো শিশুকে কিছু শেখাতে চাইছি, কোনো অভ্যাস গড়ে তুলতে চাইছি শিশুর মধ্যে, ভালো অভ্যাস, বা তাকে শেখাতে চাইছি, তখন কি করা হয়? তখন আমরা যত তাকে সেই কাজে ইনভলভ করতে পারবো, তত তার নলেজটা বেশি অ্যাকোয়ার করতে পারবে। নলেজকে অ্যাকোয়ার করাতে গেলে, শিশুর মধ্যে নলেজকে ঢোকাতে গেলে, জ্ঞানকে ঢোকাতে গেলে, শিশুকে সেই কাজের সঙ্গে যুক্ত করতে হতে পারে। অ্যাক্টিভিটি যেটা বলি, অ্যাক্টিভিটিকে ইনভলভ করতে হবে, সক্রিয়ভাবে সে শিখবে সেক্ষেত্রে। সেই সক্রিয় শিক্ষণ বা অ্যাক্টিভিটি লার্নিং এর একটা প্রশ্ন বলতে পারো এটা, বায়োলজির কনসেপ্ট থেকে। আজকাল থেকে অনেক, যে স্কুলেই মিড ডে মিল রান্না করে যে সবজিগুলো হয়, সেই সবজির খোসাগুলোকে ফেলে না দিয়ে ওগুলোকে সার হিসেবে জমিতে ইউজ করা হয়। ওগুলোকে পচিয়ে জমিতে সার হিসেবে, যদি স্কুলের জায়গা থাকে সেই স্কুলের জায়গাতে ছোট ছোট গাছ লাগানো, সবজি গাছ লাগানো, যেমন লঙ্কা গাছ, বেগুন গাছ লাগানো হয়, যাতে সেটা আবার মিড ডে মিল ইউজ করা যাবে। ঠিক আছে? যদি আর সবজি বাগান আমি করতে পারি স্কুলে, তো সেই সেই সবজিটা আবার মিড ডে মিল ইউজ করতে পারবো, অ্যাডভান্টেজ আছে। সেটার জন্য আমার সেই গাছের যে খোসাপত্র, সবজিগুলোর আমাদের খোসাপত্র, সেটাকে আমরা সার হিসেবে ইউজ করছি। বা ডিম দিলে সেই ডিমের খোসাটাকে আমরা ইউজ করছি সার হিসেবে। তো এই যে বিভিন্ন রকম তৈরি যে খোসাগুলো, ঠিক আছে, বা ডিমের খোসাগুলো বলছি, এগুলোকে তো সারে পরিণত করতে হয়, পচাতে হয়। এটা কি করে করছি, তার একটা স্টেজ দেওয়া আছে, খুব সিম্পল, তোমরা পারবে এটা। কিন্তু কোশ্চেন প্যাটার্নটা একটু খেয়াল করো, প্রশ্নটা কিভাবে দিচ্ছে। চারটে অপশন দেওয়া আছে, চারটে চারটে স্টেজ দেওয়া আছে, চারটে ধাপ। বর্জ্যগুলোকে গর্তে ফেলুন, এটা হচ্ছে এ। একটি গর্ত খুঁড়ুন ও গর্তের নিচে নিচের মাটিতে বালি বিছিয়ে দিন। গর্তটিকে ঘাস এবং চটের বস্তা দিয়ে আলাদা করে ঢেকে দিন। গর্তে কেঁচো ছড়ুন। এটা লজিক্যাল অর্ডারে নেই, এটা লজিক্যাল অর্ডারে সহায়তা করেছে, কোনটা আগে কোনটা পরে করতে হয় জানতে চেয়েছে। খুব সহজ জিনিস। ফার্স্টে অবশ্যই গর্ত খুঁড়তে হবে, মানে বি, দিয়ে বালি বসালাম। তারপরে কি করলাম? বর্জ্যগুলোকে, মানে তরি তরকারি খোসাগুলোকে গর্তে ফেললাম, মানে এ, বি এর পরে এ। তারপরে কি করলাম? গর্তে কেঁচো ছাড়লাম। ওকে ভাঙবে কে? ডিকম্পোজ করবে কে? কেঁচো। কেঁচো ছাড়া বানাবো আমরা, কম্পোস্ট ছাড়া বানাবো, তাই তো? কেঁচো ছাড়তে হবে। তারপর কেঁচোটাকে দেওয়ার পর আমি উপরটা আলাদা করে
চেপে ধরলে হবে না, তাহলে কেঁচো মরে যাবে বা ভিতরে গাছপালাগুলো নষ্ট হয়ে যাবে। আমরা ঘরটাকে হালকা করে চট ফট দিয়ে ঢেকে দিলাম অল্প করে, এবং ঘাস বিছিয়ে দিয়ে ওপরে ঢেকে দিলাম, আলাদা করে ঢেকে দিলাম। তার কিছুদিন পর আস্তে আস্তে কি হবে, কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর জিনিসটা পচে গিয়ে কম্পোস্ট সারে পরিণত হবে। তাহলে সিকোয়েন্সটা কি দেওয়া হলো, BADC। উত্তর কোথায় আছে, এই যে গতে আছে BADC। সোজা প্রশ্ন, কিন্তু একটু ঘুরিয়ে দিতে হবে, এরকম করে প্রশ্নগুলো কিন্তু প্যাটার্ন দেয়। চলে আসি 10 নম্বর প্রশ্ন। বলছে নিচের কোন জোড়াটি ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ, মানে এটাকে ইংলিশে বলা হয় এটাকে কি বলে, নন রিনিউয়েবল। নন রিনিউয়েবল, যেটাকে রিনিউ করা যায় না, যেটাকে শেষ হয়ে যায়, আমরা ব্যবহার করতে শেষ করে ফেলতে পারি, এটাকে আর রিনিউ করতে পারবো না। নিচে কোনটি একটি নন রিনিউয়েবল বা ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ? ঠিক আছে, দেখো কি হচ্ছে, কয়লা, মাটি। কয়লা অবশ্যই ক্ষয়শীল, কয়লার স্টক সীমিত, মাটির তলায় সীমিত, কয়লা বা পেট্রোল সীমিত মাটি। মাটিটা একটা আবহাওয়া বিকারের সাহায্যে তৈরি হচ্ছে বটে, আবহাওয়া বিকারের সাহায্যে প্রাকৃতিক তৈরি হচ্ছে, বাট মাটি তৈরিতে সময় লাগে অনেকটা, মাটি তৈরিতে অনেক সময় লাগে, ফলে মাটিকেও আমরা ক্ষয়শীল ধরতে পারি। মাটি যদি নষ্ট করে ফেলি আমরা, নাও পেতে পারি পরবর্তীকালে মাটি। বাট এটা আমরা এখন ধরছি না, আমরা বাকিগুলো দেখে নিই কি আছে। অপশন খতে হচ্ছে পেট্রোলিয়াম এবং জল। পেট্রোলিয়াম অবশ্যই ক্ষয়শীল, বাট জল নয়। আমাদের যে জল চক্র চলে পৃথিবীতে, যে বাষ্প হয়ে জল উপরে উঠছে, আবার বৃষ্টি হয়ে নিচে নামছে, আবার জল হচ্ছে, আবার উপরে উঠছে, এই ব্যাপারটা চলতেই থাকছে, এটা ক্ষয়শীল নয়। জলকেও রিনিউয়েবল বলতে পারি, তো জলটা কেন হবে না, তাহলে এটা এই অপশনটা হবে না। খনিজ এবং বন্যপ্রাণ, এটাও বলতে পারি। বন্যপ্রাণ যদি নষ্ট করে ফেলি, শিকার করে ফেলছি গাছপালা, মানে গাছপালা কেটে ফেলছি, প্রাণী শিকার করে ফেলছি, এটা কিন্তু যদি একবার হারিয়ে যায়, পশু পাখিগুলো বিলুপ্ত হয়ে গেলে আর ফেরত পাওয়া যাবে না। খনিজতে যেরকম হয় এটাও তাই হবে। প্রাকৃতিক গ্যাসটা রিনিউ করা যায়, সূর্যালোকে রিনিউ করা যায়, দুটোই রিনিউয়েবল। তাহলে আমার ক বা খ দুটোই হতে পারে। যেহেতু মাটিটাকে আমরা পরিবেশের উপাদান ধরি, এবং মাটিটাকে সরাসরি কোনো কাজে আমরা ইউজ করি না সে অর্থে, মানে অবশ্যই মাটিতে আমরা কাজ করি, মাটিতে আমরা বাড়ি ঘর করি বা গাছপালা পুঁতি, গাছপালা হয়, সেটা একটা ব্যাপার, ঠিক আছে। সে অর্থে সকল অ্যাক্টিভ মাটি ইউজ করি না, ফলে এটাকে রিনিউ ধরবো না আমরা। তাহলে ক আর গ এর মধ্যে আমি ধরবো কোনটা, গটাকে। খনিজ এবং বন্যপ্রাণ, এ দুটো সত্যি সত্যি শেষ হয়ে যায়, আমি আর পাবো না। খনিজ তো অবশ্যই কয়লা পেট্রোলিয়াম শেষ হয়ে গেলে আমি পাবো, আর পাবো না। আর বনের গাছপালাকে মেরে ফেললে বা প্রাণী হত্যা করলে সেটাকে আর ফিরে পাবো, পাবো না। অনেক কিছু এক্সটিংক্ট হয়ে, তুমি জানো অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে, সেগুলো পাচ্ছি আমরা, পাচ্ছি না, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো উত্তর কি হবে, গ হবে, খনিজ ও বন্যপ্রাণ। হয়ে গেল। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের আজকের এই ক্লাসটাতে যা আমরা শিখলাম। কয়েকটা 10টা প্রশ্ন, বেশি করিনি আমরা, বাট 10টা প্রশ্নের মধ্যে আমরা কিন্তু তোমাদের এই টেটে এই এনভায়রনমেন্টের প্রশ্ন বা পরিবেশ বিজ্ঞানের প্রশ্নগুলো কিভাবে আসে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। বারবার বলছি, একটা জিনিস খেয়াল করতে সবসময় বলছি আমি, যে শুধুমাত্র বায়োলজি বলে নয়, শুধুমাত্র বায়োলজি বা শুধুমাত্র এনভায়রনমেন্ট ইকোলজি পড়লে হবে না। আমাকে কিন্তু অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো এগুলো পড়তে হবে। পারলে চেষ্টা করো একটুখানি স্কুলের বইগুলো পড়ার, বিশেষ করে 9, 10, 11, 12 যে বইগুলো আছে, এই বইগুলো দেখার চেষ্টা করো। এই বইগুলোতে কি ধরনের ইভিএস এর প্রশ্ন আছে বা কোন কোন অ্যাপ্রোচের প্রশ্ন আছে, এগুলো দেখার চেষ্টা করো। ঠিক আছে। আমি এখানে তোমার যে কটা প্রশ্ন দিলাম, 10টা প্রশ্ন আপাতত করালাম। এই 10খানা প্রশ্ন কিন্তু আমরা সিটেটের যে প্রথম ভাগটা, গ্রুপ এ যেটা হয়, সেখান থেকে প্রশ্ন নিলাম। বিটা তো তোমার সাবজেক্টের পার্ট, গ্রুপ এর পার্টটাই এটা। সেটা প্রায় তোমাদের একই ব্যাপার, তোমাদের স্টেটও তো একই ব্যাপার, দুটো পার্ট থাকে, এ আর বি। এ পার্টটা হচ্ছে কি সবার জন্য, আর শুধুমাত্র প্রাইমারির জন্য, তাদের জন্য। বি পার্টটা হলে তোমাদের সাবজেক্টে চলে আসছে, আপার প্রাইমারির জন্য চলে আসছে। তো ওই এ পার্টের প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, আজকে এটুকুনি থাক। আবার আমরা পরের ক্লাসেও আমি এই প্রশ্নটাই কন্টিনিউ করবো। আমরা 10টা করেছি, নেক্সট দিন আরো 10টা বা 15টা প্রশ্ন আমরা নেক্সট দিন আমরা আলোচনা করবো। আশা করি বুঝতে পেরেছো সবাই। তোমরা ক্লাস করো এখানে ইউটিউবে, ইউটিউবে আরও ক্লাস আসবে, এটা করতে থাকো। সঙ্গে সঙ্গে তোমরা পারলে তোমাদের যে তোমাদের ড্রোনার্সের অ্যাপেও তোমরা ইনস্টল ড্রোনার্সের অ্যাপটা ইনস্টল করে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে ক্লাস করতে পারো। বা অফলাইন ক্লাস হয়তো শুরু হচ্ছে আস্তে আস্তে তোমাদের, এরপরে তোমরা ক্লাস করতে পারো পরীক্ষার আগে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু সামনেই হবে, তুমি পেপারে পড়েছো, পরীক্ষা কিন্তু ভোটের আগে একটা পরীক্ষা আমাদের হবেই, প্রাইমারি টেট হোক। সেই জন্য প্রিপারেশন নিতে থাকো, খুব তাড়াতাড়ি হয়তো কয়েক মাসের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবে। পড়াশোনা করো, খুব ভয় পাবার কিছু নেই, যা পড়ছো সেটা পড়লেই হবে। একটু ভালো করে, একটু মনোযোগ দিয়ে, একটু প্যাটার্ন দেখে দেখে পড়ো। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ঘাটো ইন্টারনেট থেকে, বা প্রিভিয়াস ইয়ার প্রশ্নের বইগুলো, আরিয়ান্থের বই আছে, অনেক পাবলিশারের বই আছে, সেগুলো থেকে ঘেটে ঘেটে একটু প্রশ্নগুলো দেখো, দেখে দেখে প্র্যাকটিস করো। ঠিক আছে, নেক্সট দিন দেখা হবে আবার। ধন্যবাদ।